তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এখন তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের অনেক বেশি আবদার ছিল যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইটি নিয়ে যাতে আলোচনা করি, অন্যান্য বইগুলো নিয়ে করছি, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে কেন করছি না, সেগুলো নিয়ে অনেক বেশি কমেন্ট এসেছিল। প্রথম অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে পুরো বই নিয়ে আলোচনা দিব, ধারাবাহিকভাবে দেখবে, কোনটা প্রয়োজন আমাকে জানাবে। উদ্ভিদ পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। তাহলে উদ্ভিদ এক ধরনের কি জীব, এটা সুন্দর করে বইয়ে আন্ডারলাইন করে ফেলবে, এভাবে বক্স করে ফেলবে। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। কি কি উদ্ভিদ? আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ। এই ধরনের সব গাছই একটা একটা উদ্ভিদ। তাহলে তোমাকে যদি বলে আম গাছ একটা কি, আম গাছ একটা উদ্ভিদ, পেয়ারা গাছ একটা কি, পেয়ারা গাছ একটা উদ্ভিদ। এগুলো আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে, মানে এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম ভিন্নতা থাকে। এক নম্বরে উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদের বিভিন্ন অংশ বা উদ্ভিদের শরীরের যে অংশগুলো হয় সেগুলো। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। উদ্ভিদের সাধারণত অংশগুলো কি কি, মানে উদ্ভিদের যে অংশ আছে এগুলো কি কি? কাজ। উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। আমরা গাছের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করব। যা করতে হবে, শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি। 2. নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি। তোমার খাতায় একটা ছবি আঁকবে, তুমি যে গাছটা চিনো সেটার। ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি। একটা গাছের যে অংশ হয়, মূল অংশ, কাণ্ড অংশ, ফল অংশ, ফুল অংশ, সেগুলো আমরা লিখব। নিচে আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। এই যে ছবিটা আছে এটার সাথে তোমাদের বইয়ে বা খাতায় যেগুলো আঁকলে সেগুলোর সাথে তুলনা করতে বলেছে। উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? যেমন উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কি হয়? ফুল হয়, মূল হয়, কাণ্ড হয়, সেগুলা। চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি, মানে একটা উদ্ভিদ পুরোপুরি পর্যবেক্ষণ করতে বলেছে। উদ্ভিদের সাধারণত অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফলও থাকে। এক নম্বরে মূল। উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। তাহলে মূল কোথায় থাকে? মাটির নিচে থাকে। মাটির নিচের যে অংশটা আছে এটাকে আমরা কি বলি? মূল বলি। কি বলি? মূল বলি। খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। তাহলে গাছ মূলত মাটিতে আটকে থাকার কারণে কি? মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তাহলে মূলের কারণে গাছ একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর টপিক কাণ্ড। এই যে গাছের শাখা প্রশাখাগুলো দেখছো এগুলাকে বলা হয় কাণ্ড, বা ডালপালাগুলোকেই কি বলে? কাণ্ড বলে। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ হলো কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড, মানে একটা মূলের সাথে আরেকটা মূলের সংযোগ স্থাপন করে কাণ্ড। এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। পাতা। অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃত্ত বা বোটা, মানে পাতা মূলত একটা কি? বৃত্ত বা বোটা। এটি পত্রপলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। এইখানে যে দেখছো এগুলো কিন্তু শিরা উপশিরা এগুলো দিয়ে পাতাগুলো গঠিত হয়। এখানে দেখছো এভাবে করে, তো এগুলো হলো একটা পাতার শিরা উপশিরা। এরপর হলো ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের একটা অংশ যা সাধারণত রঙিন হয়। তাহলে ফুল সাধারণত কি হয়? রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফুল হয়। তার মানে এই উদ্ভিদ ভেদে কি হয়? এই ফুলগুলোর ধরনও আলাদা হয়। সব উদ্ভিদের ফুল থাকে না, আবার সব গাছের কি হয় না? ফুল হয় না। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। এই ফলের ভিতর যে অংশটা এটা হলো কি? বীজ। যেমন আম একটি ফল, এর ভিতর বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের আবার কি হয় না? ফল হয় না। 2 নাম্বার উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। উদ্ভিদের বিভিন্ন যে অংশগুলো আছে এগুলোর কাজ কি? ইতোমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? তাহলে একটা উদ্ভিদের যে বিভিন্ন অংশ আছে এগুলোর কাজ কি আসলে? কাজ: কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। শিকড় দিয়ে পানি শোষণ করে যে পুরো শরীরে ছড়িয়ে দেয় সেটা আমরা দেখব। যা করতে হবে, নিচে দেওয়া গাছের ছবি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি।
যেমন এখানের মধ্যে দিয়েছে একটা গাছকে লাল রং এবং বর্ণের পানি, লাল বর্ণের পানি দিয়েছে এখানে। তো দেওয়ার ফলে একটা গাছ এর আগে ছিল এই কালারের, কিন্তু 6-7 ঘন্টা পর সেটা কি করে ফেললো, রং বদলিয়ে ফেললো। পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো একটা গাছ সবুজ ছিল, সেটাকে যখন তুমি লাল রঙের পানিতে ডুবালে এবং পানিগুলো শোষণ করার কারণে গাছটা আস্তে আস্তে কী হয়ে গেল, তার সবুজ বর্ণ হারিয়ে লাল রঙের বর্ণ ধারণ করলো। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? হ্যাঁ, গাছের পাতায় আসবে। পেপরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সোজাই বোঝা যায়, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন। মানে এই ধরনের যে গাছটা আছে যেটার নাম হলো যে কি, পেপরোমিয়া। এই পেপরোমিয়া গাছটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পেপরোমিয়া গাছের মধ্যে কি বোঝা যায়, এই যে পানি শোষণ করছে এটা সহজে বোঝা যায়। সারসংক্ষেপ, কাণ্ডর মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। ফুল, ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। তাহলে ফুল হলো একটা উদ্ভিদের অংশ যা থেকে কি উৎপন্ন হয়, বীজ উৎপন্ন হয়। এই যে এখানের মধ্যে যে সূর্যমুখী ফুল দেখছো, এখানে যে দানাগুলো আছে এগুলাই মূলত বীজ হবে। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। পাতা, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এরপর হলো কাণ্ড। এই যে শক্ত অংশ এগুলো আছে এগুলোকে কি বলে, কাণ্ড বলে। এটা হলো কাণ্ড। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। নিচের অংশকে বলা হয় কি, মূল। মূল শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে প্রবাহিত করে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে কি করে, সহায়তা করে। 3 নাম্বার, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। মানে কাণ্ডের উপর ভিত্তি করে যে উদ্ভিদের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ হয় সেটা। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? আমরা জানি আলাদা। কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। 1. কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা। বাড়ির কাজ, শ্রেণীর কাজ যা করতে হবে, নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। যেমন মিল এবং অমিল আমরা তৈরি করব। এখানের মধ্যে কি মিল আছে কি মিল নেই সেটা আমরা তৈরি করব। ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করে এবং মিল অমিল খাতায় আঁকা ছকে লিখি। তো এখানে এই গাছের সাথে এই গাছের কি কি আসলে অমিল অমিল আছে সেটা আমরা এখানে লিখব। তো আমরা এখানের মধ্যে যে মিল অমিলগুলো আছে এগুলোর যদি আমরা দেখি, দুটিতেই কাণ্ড আছে। কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, গাছকে জারিয়ে থাকতে সহায়তা করে, এগুলো আছে মিল। অমিলের মধ্যে উঁচু গাছের কাণ্ড মোটা ও শক্ত, গুল্মর কাণ্ড তুলনামূলক কি পাতলা। উঁচু গাছ অনেক লম্বা, গুল্ম গাছ আকারে ছোট। উঁচু গাছের কাণ্ডে একটি প্রধান গুল্ম গোড়া থেকেই অনেক শাখা বের হয়। উঁচু গাছের কাণ্ড মোটা ও শক্ত, গুল্মের কাণ্ড তুলনামূলক কি হয়, পাতলা হয়। উঁচু গাছ অনেক লম্বা হয়, গুল্ম ছোট আকারের। উঁচু গাছের কাণ্ড একটুই প্রধান, গুল্ম গাছের গোড়া থেকে অনেক কি হয়, শাখা বের হয়। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদ শ্রেণীবিভাগ করা যায় তার নিচে সহপাঠীদের সাথে আলোচনা করি যে কিভাবে আলাদা করা যায়। আকার, আকৃতি ও বর্ণ, রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি উদ্ভিদের তুলনা করতে পারি। এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি। সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়, কাণ্ড, রং, গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। এই 3 ধরনের খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই 3 ভাগে ভাগ করা হয়। বিরুৎ, কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়, যেমন এটা হলো বিরুৎ
প্রজাতির। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। খুব বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবে। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর শিকড় মাটির উপরের স্তরে থাকে। এরপরে হলো গুল্ম, গোলাপ, রঙ্গন, জাবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। তাহলে এগুলো হলো কোন শ্রেণীর? গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎ তার তুলনায় আকারে বড়। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়। এগুলো মূল বা শিখর মাটির বেশি গভীরে যায় না, মানে তেমন একটা গভীরে যায় না, মোটামুটি গভীরে। বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। 4 নম্বর, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কাজ, ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। যা করতে হবে: 1. নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। খাতায় লিখবে গোলাপ গাছ এবং ফর্ন গাছ। তো এই দুইটা আমরা আলাদা করে লিখব। গোলাপ গাছ ফুল আছে, ফর্ন গাছে কি নেই? ফুল নেই। গোলাপ গাছে বীজ হয়, ফর্ন গাছে বীজ হয় না, ফল হয়, ফল হয় না। ফুল থেকে ফল ও বীজ তৈরি হয়, স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। তো এটা আর এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এটা সুন্দর করে খাতায় বা এখানের বক্সে লিখে ফেলবে। 2. নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফর্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। ছবিটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর চিহ্নিত করি। গোলাপ গাছ ও ফর্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি। 5. ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো এখানের মধ্যে আমরা দুইটা গাছ দেখলাম, যেমন এটা হলো ফর্ন গাছ আর এটা হলো কি গাছ? গোলাপ গাছ। তো এই দুইটার মধ্যে কি পার্থক্য সেটা, যেমন ফর্ন গাছের বংশবিস্তার হয় তার ঢাল থেকেই, এবং গোলাপ গাছের তো ডিরেক্ট ফুল থেকে বীজ হয়, সেখান থেকেই করা যায়, অথবা কাণ্ড থেকেও করা যায়। তুমি কি কখনো ফর্ন গাছের ফুল দেখেছো? গোলাপ ও ফর্ন গাছের সাধারণ অংশগুলো কি কি? তো এই দুইটা প্রশ্ন দিয়েছে আমাদেরকে এখানে। গোলাপ গাছ ও ফর্ন গাছের বিভিন্ন অংশগুলো এখানে লেখা আছে। এরপরে হলো সাধারণ অংশগুলো কি কি? সাধারণ অংশ হলো মূল, কাণ্ড ও পাতা। 4. ফুলের উপস্থিতির ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। ফুলের উপস্থিতির ভিত্তিতে 2 প্রকার, সুপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। সারসংক্ষেপ: গোলাপ ও ফর্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফর্ন গাছের কি নেই? ফুল নেই। এটা হলো ফুলের অংশ, এটা হলো পাতা যেটা দোনোটার আছে, এটা হলো কাণ্ড দোনোটার আছে, এটা হলো মূল দোনোটারই আছে। যেসব উদ্ভিদ ফুল হয় সেগুলোকে বলা হয় সুপুষ্পক উদ্ভিদ। খুব বেশি গুরুত্বপূর্ণ, ক প্রশ্নে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% হলো যে কি ফুল হয়। আম, গোলাপ, শাপলা ইত্যাদি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতস্যাঁতে শীতল স্থানে, যেমন মস, ফর্ন, টেকি শাল ইত্যাদি। তো এগুলো হলো যে কি অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ এবং সুপুষ্পক উদ্ভিদ দুইটা চিত্র দেওয়া আছে, একটু দেখে নিবে। চলো পারি কিনা দেখি। তো এখানের মধ্যে ক, খ, গ আমাদেরকে দিয়েছে। এখানে কি কি হবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। 1. ছবির গাছটি ক, খ এবং গ চিহ্নিত অংশের মধ্যে একটি করে কাজ লিখি। এখানে একটা করে কাজ লিখবো। তো একটা করে কাজ লিখলে কতে পাতা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। কাণ্ড গাছকে সোজা করে রাখে এবং পানি ও খাদ্য এক অংশ থেকে অন্য অংশে পৌঁছাতে কি করে? সাহায্য করে। মূল মাটি থেকে পানি ও খাদ্য শোষণ করে এবং গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। এখানে বলেছে 2 যদি ক অংশটি না থাকে তাহলে উদ্ভিদটি কি হবে এবং কেন হবে? যদি ঘ অংশ মূল না থাকে তাহলে গাছটি বাঁচতে পারবে না, কারণ মূল না থাকলে গাছ মাটি থেকে পানি ও খাদ্য শোষণ করতে পারবে না এবং গাছটি মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না। তো এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো লিখে ফেলবে। একে বলেছে নিচের কোন উদ্ভিদগুলো ফুল হয় না? তো সাধারণত ফর্ন জাতীয় উদ্ভিদে কি হয় না? ফুল হয় না, এগুলো অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদের পাতা কি করে? খাদ্য তৈরি করে।
নিচের কোন উদ্ভিদটি মূল মাটির অনেক গভীরে যায়? যেমন জাম গাছ, এটার শিকড় অনেক গভীরে যায়। 2 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ হলো 3টি, মূল, কাণ্ড এবং পাতা। তো এখান থেকে সংক্ষিপ্তটা লিখতে পারবে, আমি আর একটু বড় করে দিব, একটু ধৈর্য ধরো। খতে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে ও ভেজা পরিবেশে জন্মায়। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে, এটা ভালো করে মনে রাখবে। যেমন ধরো এখানের মধ্যে আছে উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। আগে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছি এগুলোর একটু বড় উত্তরগুলো দেখিনি, বড় করে লিখলে আসলে কেমন হবে। যেমন এখান থেকে তোমরা চাইলে এটা দেখতে পারো, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ 3টি, এগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। তো উদ্ভিদের জীবন ধারণ এবং বৃদ্ধি ও বংশবিস্তারের জন্য এই 3টি অংশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, কাণ্ড সেই পানি ও খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এবং পাতা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই 3টি অংশ ছাড়া একটি উদ্ভিদ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। তাহলে এই যে সেম সংক্ষিপ্ত প্রশ্নটাই ওইখানে আমি ছোট করে দিয়েছি, এখন বড় করে দিয়েছি যাতে পরীক্ষা লিখতে পারো। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে, ভেজা, ঠান্ডা ও ছায়াযুক্ত পরিবেশে জন্মায়। এই ধরনের উদ্ভিদ বেশি সূর্যালোক প্রয়োজন করে না। পুকুর ধারে, ভেজা মাটি, স্যাঁতসেঁতে দেওয়াল এবং ছায়াযুক্ত স্থানে অপুষ্পক উদ্ভিদ বেশি দেখা যায়, যেমন ফর্ন, মস, শৈবাল, এই ধরনের উদ্ভিদগুলো হলো এর উদাহরণ। এরপরে 3 আছে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? মূল দিয়ে। মূল মাটির ভিতরে প্রবেশ করে মাটিতে থাকা পানি ও প্রয়োজনীয় খনিজ লবণ কি করে? সংগ্রহ করে। এখান থেকে এটার উত্তরটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যেটা আছে 3 বর্ণনামূলক প্রশ্নের মধ্যে, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? গাছে ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? আমরা আগে প্রথমটা দেখি। যেমন ক নম্বরটা, বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড মোটা ও শক্ত হয়, এগুলো অনেক উঁচু হয় এবং দীর্ঘদিন বেঁচে থাকে, যেমন আম, কাঁঠাল, বট গাছ। এই সেম প্রশ্নটার উত্তর যদি বড় করে দেখতে চাই, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ সাধারণত যেমন বড়, উঁচু ও দীর্ঘস্থায়ী হয়। এই ধরনের উদ্ভিদের কাণ্ড খুব মোটা, শক্ত ও কাঠের মতো হয়ে থাকে। বৃক্ষের একটি প্রধান কাণ্ড থেকে এবং সেই কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা বের হয়। এরা বহু বছর বেঁচে থাকে এবং মানুষের নানান কাজে লাগে। বৃক্ষ আমাদের ফল, কাঠ, ছায়া ও জ্বালানি দেয়। এছাড়া বৃক্ষ পরিবেশে অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যেমন আম, কাঁঠাল, বট, নিম গাছ ইত্যাদি। প্রথমটার উত্তর বড় করে যদি লিখতে চাও তাহলে এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর 2 নাম্বার, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? এটার যদি আমরা ছোট উত্তরটা দেখি, গাছের যদি ফুল না থাকতো তাহলে ফল ও বীজ তৈরি হতো না, ফলে নতুন গাছ জন্মাতো না। তাহলে এটার যদি বড় উত্তরটা দেখো, ফুল উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান অংশ। গাছে যদি ফুল না থাকতো তাহলে বা ছিঁড়ে ফেললে ফল তৈরি হতো না এবং ফল না থাকলে বীজ তৈরি হতো না, বীজ ছাড়া নতুন চারা গাছ জন্মাতো না। এর ফলে ধীরে ধীরে পৃথিবী থেকে উদ্ভিদের সংখ্যা কমে যেত। উদ্ভিদ কমে গেলে মানুষ ও প্রাণীর খাদ্যের অভাব দেখা দিত, কারণ আমরা শস্য, ফল ও শাকসবজি উদ্ভিদ থেকে পাই। এছাড়া অক্সিজেনের পরিমাণ কমে যেত এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতো। অতএব ফুল না থাকলে পৃথিবী জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। এরপরে যেটা প্রশ্ন আছে, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। তাহলে আমি যদি তোমাদেরকে 3 নম্বরে ছোট করে উত্তরটা দেখাই, খাতার মধ্যে আগে একটা গাছ আঁকবে, সেটা মূল, কাণ্ড এবং পাতা সুন্দর করে কি করবে? বাছাই করবে। এই যে এভাবে করে দেওয়া আছে, এরকম একটা গাছ আঁকবে, সেটা কোনটা ফুল কোনটা পাতা সেটা সুন্দর করে বাছাই করবে। তো এখানের মধ্যে আমাদেরকে তো দিল, এটার বড় উত্তরটা যদি আমরা দেখে নিই, বড় উত্তরটা হলো একটি পরিচিত উদ্ভিদ আঁকবে, যেমন আম গাছ বা গোলাপ গাছ আঁকতে পারো। এটার মূলের অংশটার মধ্যে দাগ দিবে, দাগ দিয়ে সুন্দর করে লিখবে, এখান থেকে চাইলে করতে পারো। ধর তুমি গোলাপ গাছ আঁকলে, গোলাপ গাছের মূল কোনটা, কাণ্ড কোনটা, পাতা কোনটা, সেগুলো সুন্দর করে এখানে লিখে ফেলবে। এরপরে শেষে যে প্রশ্নটা আছে, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। তো কাণ্ডের গঠন অনুসারে আমরা দেখলাম কয় ধরনের? 3 ধরনের। যেমন বিরুৎ, এই প্রজাতির হলো ধান, শাক। গুল্ম প্রজাতির হলো গোলাপ, জবা, ফুল গাছ টাইপের। বৃক্ষ জাতি হলো আম, কাঁঠাল। তো এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা বড় করে দেখি, যেমন এখানের মধ্যে দেওয়া আছে, কাণ্ডের গঠনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। যেমন বিরুৎ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, সবুজ ও চিকন হয় তাদেরকে বিরুৎ বলা হয়। এরা সাধারণত ছোট আকারের হয়, যেমন ধান, গম, শাক। এরপর হলো গুল্ম, যেসব উদ্ভিদের কাণ্ড কিছুটা শক্ত এবং মাটির
গাছ থেকে অনেক শাখা বের হয়, সেগুলোকে বলা হয় গুল্ম, যেমন গোলাপ, জবা। এটা হলো বৃক্ষ। যেসব উদ্ভিদের কাণ্ড খুব শক্ত, মোটা ও লম্বা হয় তাদেরকে কি বলা হয়? বৃক্ষ, যেমন আম, কাঁঠাল, বট। তো এভাবে করে তোমাদের যদি বাকি অধ্যায়গুলো প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে।